নমস্কার, সুপ্রভাত সকলকে। তো আজকে আমাদের পড়ানোর বিষয় হচ্ছে ভারতবর্ষের সমাজ সংস্কার আন্দোলন। ভারতবর্ষ তথা ব্রিটিশ শাসিত ভারতবর্ষ তথা পরাধীন ভারতবর্ষের সমাজ সংস্কার আন্দোলন। যেমন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষকে শোষণ করছিল, ভারতের মানুষদের জীবনযাত্রাকে দুর্বিষহ করে তুলেছিল, তেমনই আরেকটি জিনিস শাসন করছিল ভারতবর্ষের, যা মানুষের জীবনকে সুস্থভাবে বাঁচতে একদম ব্যতিব্যস্ত করে তুলেছিল। তার মধ্যে একটি হচ্ছে একটি একটি বলতে একটি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে সমাজের কিছু কুরীতিনীতি। সেগুলো হচ্ছে বিধবা বিবাহ, বাল্য বিবাহ, ভুল বললাম, বাল্য বিবাহ, সতীদাহ প্রথা, এই সমস্ত বিষয়গুলো, যেগুলো সমাজে কিছু নিম্ন শ্রেণীর মানুষদের জীবনকে একদম পুরো অতিবাহিত করে চলছিল। তাছাড়া জাতিভেদ প্রথা তো প্রচুর চরম পর্যায়ে ছিল। এইসবগুলো থেকে মানুষ কিন্তু বেরিয়ে আসছিল না এবং সুস্থভাবে বাঁচার কোনো পথও খুঁজে পাচ্ছিল না। সেই সময় সমাজপতি তথা ব্রাহ্মণরা বাংলা তথা ভারতবর্ষের যে কোনো প্রান্তে ব্রাহ্মণরা সামাজিক শাসন তারাই করত। তারাই ঠিক করত যে কে উঁচু জাতি, কে নিচু জাতি, কাকে ছোঁয়া যাবে, কাকে ছোঁয়া যাবে না, কাকে মৃত্যুদণ্ড দিতে হবে, কাকে তার স্বামীর সাথে পুড়িয়ে ফেলতে হবে, কার আর বিবাহ দেওয়া যাবে না। এটা কিন্তু যে বিয়ে করছে বা যে সতীদাহ হচ্ছে, সে কিন্তু নিজে ঠিক করার তার কোনো অধিকার নেই, তার জীবনের নিজের কোনো দাম নেই। সেগুলো ঠিক করছে কিন্তু পাশাপাশি মানুষ। তার স্বামীর সাথে দাহ হবে কি হবে না, তার নিশ্চয় ব্যক্তিগত ব্যাপারটা, কিন্তু সেগুলো ঠিক করছে সমাজপতিরা, ব্রাহ্মণদের মানুষরা। তো ভারতবর্ষের মানুষ দেখছে যে ইংরেজরা তাদের শোষণ করছে, ইংরেজ সংস্কৃতি নেওয়া যাবে না, ভারতবর্ষের সংস্কৃতিকে পুনরাবৃত করতে হবে, পুনরায় জাগিয়ে তুলতে হবে। কিন্তু তারা এটাও দেখেছিল যে আধুনিক শিক্ষা যদি না ভারতবর্ষে আসে, আধুনিক বিচারধারা যদি ভারতবর্ষে না আসে, তাহলে কিন্তু ভারতবর্ষের উন্নতি সাধন অনেকটাই স্তম্ভিত হয়ে থাকবে, এক প্রকার হবে না। এই ভয় কিন্তু ছিল, কিন্তু কেউই সমাজের চাপে কেউ কিন্তু এগিয়ে আসছিল না এই সমাজের কুনীতিগুলোকে সমাজগুলোতে চোখে আঙ্গুল দিয়ে দেখানোর জন্য যে এটা যেটা তোমরা করছো এগুলো তোমাদের ঠিক নয়, এগুলো তোমাদের সম্পূর্ণ ভুল। তো একটা কথা আছে, ঈশ্বর নিজে আসে না, ওনার দূত পাঠায়। তো সেই রীতিনীতিগুলো দূর করার জন্য কিছু কিছু দূত, কিছু কিছু মহীয়সী তিনি ভারত ভূমিতে তথা বাংলার মাটিতে তিনি প্রেরণ করেছিলেন। এনাদের মধ্যে রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কিছু বিদেশি যেমন ডেভিড হেয়ার, হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও, দেবেন্দ্রনাথ ঠাকুর, পশ্চিমে জ্যোতিবা ফুলে, দাদাভাই নৌরোজি মুম্বাইয়ে, এই সমস্ত কিছু মহীয়সী মানুষ ভারতবর্ষের পূর্ণভূমিতে তখন জন্ম নিলেন। এনাদের মধ্যে সবার প্রথম আমরা যার নাম করব তিনি হলেন রাজা রামমোহন রায়। এর আগে তোমাদের একটা গল্প বলি। একটি ছেলে, তার জন্মের পর তার বাবা মা মারা যায় এবং তাকে মানুষ করে তার দাদা বৌদি। তার বৌদি তাকে খুব যত্ন করে মানুষ করেন। মা যেমন স্নেহ করে তার নিজের সন্তানকে বেড়ে বড় করে তোলেন, তেমনই তিনি তার দেওরকে কিন্তু তেমনভাবেই মানুষ করলেন এবং তাকে শিক্ষিত করে তুললেন। এবং তার শিক্ষা যখন গ্রামের শিক্ষা, যখন পাঠশালার শিক্ষা সম্পূর্ণ হলো, তাকে উচ্চশিক্ষিত করার জন্য তিনি কলকাতা পাঠালেন, নিজের গ্রাম ছেড়ে অনেকটা দূরেই বিদেশে পাঠালেন, তার শিক্ষার যাতে কোনো কিছু অভাব না হয়। সেই মুহূর্তে তার তার যে বৌদি, মানে ওই ছেলেটির যে দাদা, তিনি মারা গেলেন। যেহেতু তিনি ব্রাহ্মণ পরিবারের সন্তান, তো কুলীন ব্রাহ্মণ হওয়ার কারণে তাকে কিন্তু, মানে তার বৌদিকে
ওনার দাদার সাথে কিন্তু পুড়িয়ে মেরে ফেলা হয়। তো গ্রামের লোক গেল ওনার বৌদিকে সহমরণ, যেমন হয় সতীদাহ প্রথা, তার স্বামীর সাথে পুড়িয়ে দিয়ে কিন্তু তারা চলে এসছে। কিন্তু সকালবেলায় যখন একজন যাচ্ছে সেদিকে, তখন দেখছে একটি আধপোড়া মানুষ ঝোপের ভিতরে বসে আছে, সেটি হচ্ছে ছেলেটির বৌদি। যখন তারা এসে দেখলো যে এরকম আধপোড়া হয়ে বসে আছে, মানে সে কিন্তু বাঁচতে চাইছিল, সে বিশ্বাস ছিল যে আমার দেওর এসে কিন্তু আমাকে বাঁচাবে, কোনো সময় আমাকে আসবে, এসে আমাদের বাঁচাবে, আমি যদি কিছুদিন এরমভাবে নিজের প্রাণটা রক্ষা করতে পারি। কিন্তু ব্রাহ্মণরা সমাজপত্রী এসে দেখলো যে এরমভাবে পড়ে আছে, তখন তারা একদম তাকে নিশ্চিত আবার পুনরায় তাকে চিতার তুললো এবং এটা নিশ্চিত করে এলো যে যতক্ষণ না তার হাড় পর্যন্ত পুড়ছে ততক্ষণ তারা আসবে না, এবং সমস্ত কিছু দেখে তারপর তারা বাড়ি। কিছুদিন পর তার যে দেওর, সাধের দেওর, সে কিন্তু ফিরে এলো এবং এসে সমস্ত কথা শুনলো এবং সে ঠিক করলো যে আমি কিন্তু আমার বৌদির সাথে যা হয়েছে, গোটা তথা বাংলার নারীদের সাথে যা হচ্ছে, সে কিন্তু আর হবে না। আজ থেকে আমি এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাবো এবং এই যে সমাজ সংস্কার, এগুলো কিন্তু কুরীতি, এগুলো কিন্তু আমি সমাজ থেকে দূরীভূত করব। তো যে ছেলেটির কথা আমরা বলতে চাইছি তিনি হচ্ছেন রাজা রামমোহন রায়। তো রাজা রামমোহন ছিলেন অত্যন্ত শিক্ষিত মানুষ। বাংলা, ইংরেজি ছাড়াও গ্রিক, হিব্রু, পার্সি, আরবি সমস্ত ভাষায় তার ছিল উচ্চ পারদর্শিতা। সমস্ত ভাষায় ছিল তার অগাধ বিচরণ এবং তিনি খুব সমস্ত দেশের, শুধু ভারতবর্ষের ধার্মিক সাহিত্য নয়, ভারতবর্ষ ছাড়াও বিভিন্ন দেশের, গ্রিক দেশের, খ্রিস্টানদের সাহিত্য, কোরআন থেকে শুরু করে বাইবেল, সমস্ত কিছু সাহিত্য তিনি কিন্তু, ধার্মিক সাহিত্য তিনি কিছু পড়লেন এবং পড়ে বুঝলেন যে সমাজের ঈশ্বর এক এবং সমাজে যে কুরীতিনীতি যেগুলো ধার্মিক নামে চলে আসে সেগুলো কিন্তু ঠিক নয়। তাহলে আমাদের উচিত এই রীতিনীতিগুলো সরিয়ে হিন্দু ধর্মকে একটা শুদ্ধ বসনে পরিধান করিয়ে মানুষের সামনে পরিবেশন করতে, সমস্ত এই আবর্জনা মুক্ত করে ধর্মটাকে যাতে শুদ্ধভাবে পরিচালনা করা যায় সেই দিকটি কিন্তু তিনি খুব ভালোভাবে লক্ষ্য রাখবেন। তিনি 1828 খ্রিস্টাব্দে ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠা করলেন, যাতে হিন্দু সমাজের কুরীতিনীতিগুলো দূর হয়ে যায়। তার আগে বলি, তিনি এর আগে বাইরে ছিলেন এবং 1814 খ্রিস্টাব্দে কিন্তু তিনি কলকাতায় এসে স্থায়ীভাবে বাসিন্দা হন এবং এখানে তিনি অনেকগুলো সাহিত্য তার রচনা করেন। কেষ্ট খ্রিস্টের তুলনা, নিউ টেস্টামেন্ট, এই সমস্ত তিনি তার সাহিত্যগুলো, এর মধ্যে তিনি শুধু হিন্দু ধর্মেরই নয়, আমরা আগেই বললাম যে তিনি সমস্ত সাহিত্য পড়েছেন, এমনকি খ্রিস্টান ধর্মেরও কিছু কুরীতিনীতি, ইসলাম ধর্মের কিছু কুরীতিনীতি, সেগুলো কিন্তু তিনি তার তার সাহিত্যে, তার লেখায় তিনি কিন্তু স্পষ্টভাবে বুঝিয়ে গেলেন যে তোমরা যেটা করছো সেটা কিন্তু ঠিক নয়। ধর্মের জন্য মানুষ নয়, মানুষের জন্য ধর্ম, এই বিষয়টা কিন্তু তিনি স্পষ্টভাবে বোঝাতে থাকলেন যে এরকমভাবে জীবনযাপন করতে হয়, তোমরা যেটা করছো সেটা ভুল। তো আমরা প্রথমেই বললাম তার সবথেকে বড় সংস্কারের মধ্যে সবথেকে একটি অন্যতম সংস্কার হলো সতীদাহ প্রথা নিবারণ করা। 1829 খ্রিস্টাব্দে লর্ড বেন্টিংয়ের সহায়তায় তিনি সতীদাহ প্রথা ভারতবর্ষ থেকে একদম শিকড় সদ্য উপড়ে ফেলে দিলেন। এর আগে যখন বিল পাস হয়নি, তিনি সমস্ত শ্মশানে যেতেন এবং শ্মশানে গিয়ে সমস্ত মানুষদের বোঝাতেন যে তোমরা যেটা করছো সেটা কিন্তু ঠিক নয়, একটা মানুষের জীবন নিয়ে খেলা করার অধিকার তোমাদের কোনো নেই, এবং এতে কোনো স্বামীর সাথে পুড়ে মরলেই সে স্বর্গবাস হবে আর স্বামীর সাথে না মরলেই সে নরকবাস হবে, এটা কোনো কথা নয়, এটা কোনো যুক্তির কথা নয়। কিন্তু সমস্ত সবাইকে তিনি এই কথাগুলো কিন্তু গিয়ে গিয়ে বলতেন, কিন্তু কোনো মানুষই তার এই কথাগুলো কিন্তু শুনতে চাইতো না। কেউ শুনতো, বেশিরভাগটাই শুনতো না, যদিও যাদের শোনার মন থাকতো তারা কিন্তু সমাজের চাপে শুনতে চাইতো না। যেমন এখনও দেখো
পাকিস্তানে এখনও যদি কোনো মেয়ের সাথে কোনো রকম রেপ করা হয়, তো তোর বাবা মা যদি না মারতে পারে, অন্য লোক দিয়ে সেই মেয়েটাকে মেরে ফেলা হয়। তার মাথাটা উপরে করে গলাটা নিচে দিন নামিয়ে তার মাথায় পাথর ছোড়া হয়, যাতে সে এরকমভাবে মরতে থাকে, স্টোনিং বলে যেটা। তো সেরকম রীতিনীতি কিন্তু তখনকার সমাজেও ছিল। তো সেইগুলো তিনি দূরীভূত করলেন এবং দেখালেন তিনি মানুষকে আরও যাতে শিক্ষার আদলে আসে, আধুনিক শিক্ষার আদলে আসে এবং মানুষ যাতে বোঝে যে কোনটা ভালো কোনটা খারাপ, তাদের একটা মুক্ত চিন্তা হয়, সেই বিষয়ে তিনি নজর দিলেন, রাজা রামমোহন রায়। তাছাড়াও ওনার সব বন্ধু, তিনি বিদেশি হলেও ডেভিড হেয়ার, তিনি কিন্তু এই আধুনিক শিক্ষা প্রসারে, কিন্তু ভারতবর্ষ আধুনিক শিক্ষার প্রসারে তিনি কিন্তু অনেক কাজ করেছিলেন। ওনার মধ্যে ছিল ডেভিড হেয়ার। তিনি 1817 খ্রিস্টাব্দে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত করেন। 1817 খ্রিস্টাব্দে ইংলিশ স্কুলস প্রতিষ্ঠিত করেন এবং 1825 খ্রিস্টাব্দে বেদান্ত কলেজ প্রতিষ্ঠিত করেন। এবং রাজা রামমোহন রায় ডেভিড হেয়ারকে এই বিষয়ে পূর্ণ সহায়তা করতেন, যাতে তিনি তার কাজ যেটা তিনি করছেন সেটা একদম উৎকৃষ্টভাবে, মুক্তভাবে তিনি করতে পারেন, সেই বিষয়ে তিনি কিন্তু নজর রাখতেন এবং তিনি বলতেন যে এই বিষয়ে কিন্তু করো। এবং তিনি প্রচণ্ড এনাকে সাপোর্ট করতেন যে এই বিষয়ে এগিয়ে যাওয়ার জন্য। রাজা রামমোহন রায়ের অন্যান্য কাজগুলোর মধ্যে হচ্ছে, হ্যাঁ আরেকটা কথা যেটা বলি, শুধু ডেভিড হেয়ার নয়, হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও। হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও 1826 থেকে 1831 পর্যন্ত সংস্কৃত কলেজে প্রফেসর ছিলেন এবং সেখানে তিনি পড়ান এবং 22 বছর বয়সে তার কিন্তু মৃত্যুবরণ করেন। কিন্তু তার এই স্বল্প জীবনেই তিনি কিন্তু ভারতবর্ষের তথা বাংলাই বলবো, কারণ তিনি যেহেতু কলকাতায় থাকতেন, বাঙালি ছাত্রছাত্রী বেশি ছিল, বাঙালি যে ইয়াং জেনারেশন, সেই জেনারেশনকে একটা আধুনিক শিক্ষার ছোঁয়া দিয়েছিলেন এবং তাদের অন্যভাবে ভাবার একটা সুযোগ করে দিয়েছিলেন, যাতে তারা মুক্তভাবে ভাবতে পারে, তারা সুস্থভাবে কীভাবে জীবনযাপন করবে, কীভাবে চিন্তাভাবনা করবে, কীভাবে পড়াশোনা করবে, কীভাবে এই ধর্মের এবং ধর্মের কুরীতির বেড়াজাল থেকে নিজেকে মুক্ত করে এবং মুক্তভাবে জীবনযাপন করবে, সেই বিষয়গুলো কিন্তু তিনি খুব স্পষ্টভাবে তিনি তাদের বুঝিয়েছিলেন। এবং সেই পথকে অনুসরণ করে, দেখো আমি একজনকে 16 জনকে পড়াচ্ছি, 18 জনকে পড়াচ্ছি, 20 জনকে পড়াচ্ছি, তাদের মধ্যে যদি আধুনিক শিক্ষাটা আমি বীজটা রোপণ করতে পারি, তাহলে সেই বীজ থেকে ছোট ছোট কিশলয় হলে বৃক্ষতে পরিণত হতে কিছুটা হয়তো সময় লাগবে, কিন্তু একদিন পরিণত হবে। তো সেই বিষয়টা কিন্তু হলো, তিনি প্রথম রোপণ করলেন, সেই ছাত্রদের মধ্যে থেকে বেরিয়ে এলো নতুন কিশলয় এবং তার থেকে একটি বৃক্ষে পরিণত হলো, যা আজকে দেখতে পাচ্ছি যে মানুষ আধুনিক শিক্ষা নিচ্ছে, মুক্তভাবে চিন্তা ভাবনা করছে, এই বিষয়গুলো কিন্তু দেখতে পাচ্ছি। তো রাজা রামমোহন রায় যেমন সমাজে কুনীতি দূর করলেন, হ্যাঁ, এনারা যেমন শিক্ষিত মানুষকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করলেন, মুক্ত চিন্তাভাবনা করতে মতামত দিলেন, হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও যেমন করলেন, এনাদের পরের স্টেপে, এনাদের পরবর্তীতে যারা উত্তরসূরি হিসেবে এই কাজগুলি বজায় রাখলেন, তাদের মধ্যে একজন হচ্ছে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা, রবীন্দ্রনাথ ঠাকুরের বংশধর দেবেন্দ্রনাথ ঠাকুর। তিনি ব্রহ্ম সমাজকে 1843 খ্রিস্টাব্দে আবার পুনরুদ্ঘাটন করলেন। যে ব্রহ্ম সমাজের অনুসারী হয়ে হিন্দু ধর্মের কুরীতি দূর করার প্রধান লক্ষ্য ছিল হিন্দু ধর্মকে পরিষ্কার পরিচ্ছন্ন করা, সেই রীতিনীতি কিন্তু তিনি 1843 খ্রিস্টাব্দে ব্রহ্ম সমাজে দেবেন্দ্রনাথ ঠাকুর কিন্তু করলেন। দেবেন্দ্রনাথ ঠাকুর তত্ত্বাবধানী পত্রিকার উপস্থাপন করলেন এবং তত্ত্বাবধানী সভা, যে সভার পরবর্তী রূপ হচ্ছে তত্ত্বাবধানী পত্রিকা। তত্ত্বাবধানী সভা যে মুক্ত চিন্তাভাবনা, যে আধুনিক ব্যবস্থা, সেই ব্যবস্থাগুলোর প্রতিরূপ হচ্ছে সেই তত্ত্বাবধানী পত্রিকা। সেই পত্রিকা গোটা দেশ বিদেশে ছড়িয়ে যেতে থাকলো, গোটা সমগ্র দেশে, যেখান থেকে মানুষ সুস্থভাবে চিন্তাভাবনার কথা শুরু করলেন এবং এইভাবে যে জীবন করা যায়, সেই বিষয়গুলো কিন্তু তিনি খুব স্পষ্টভাবে নিরূপণ করলেন এই পত্রিকাতে। যেটা থেকে দেখো, আমি যখন কলকাতা থেকে পড়াচ্ছি তখন হয়তো সেখানকার স্থানীয় ছাত্রদের পড়াচ্ছি, কিন্তু যখন একটি পত্রিকার মাধ্যমে আমি সেই
পড়াগুলো লিখে কোনো জায়গায় পাঠাবো, গোটা পশ্চিমবাংলার ছেলে মেয়ে কিন্তু সেই বিষয়গুলো কিন্তু পড়তে পারবে। সেই বিষয়টা হলো, বিষয়টা তত্ত্বাবধায়ক পত্রিকার মাধ্যমে এই যে বিষয়টা আরও প্রচার হলো। তার ফলে কি হলো, গ্রাম থেকে কোনো ছেলে হয়তো সেটি পড়ে সেও উৎফুল্লিত হলো এবং সেও আকৃষ্ট হয়ে সেটা থেকে উৎসাহ পেলো যে না, এরমভাবেই জীবনযাপন করতে হয়, এরমভাবেই ভাবনা চিন্তা করতে হয়, সেও কিন্তু হলো। আস্তে আস্তে কিন্তু সমাজটা আস্তে আস্তে সংস্কার হতে 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 থাকলো। তো দেবেন্দ্রনাথ ঠাকুর এরপর যার নাম ছাড়া সমাজ সংস্কারের আন্দোলনের কথা বললে আমাদের হয়তো পাপ হবে, তিনি হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়। হ্যাঁ, আমাদের পণ্ডিতজি, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় খুব গরিব ঘরে জন্মগ্রহণ করেন। তাও তোমরা তো যেহেতু বাংলার ছেলে মেয়ে, তোমরা সবাই পড়েছ যে ল্যাম্পের আলোতে তিনি পড়তেন, হ্যাঁ, এবং বাড়ির সমস্ত কাজ করতেন, তারপরে তিনি পড়াশোনা করতেন। অনেক কঠোরভাবে পড়াশোনা করে তিনি আগে বড় হয়েছেন, সে বিষয়গুলো তোমরা পড়েছ। সংস্কৃত কলেজের প্রফেসর ছিলেন। তো তার শিক্ষার তো গুণ অনেক, তো উনি কিছু বইও লিখেছিলেন। তো সেই বইগুলো শুধু বাংলার তথা ভারতবর্ষে নয়, বিদেশিদের কাছেও সমস্ত আদরণীয় ছিল তার লেখা বইগুলো। তো বিদ্যাসাগর মহাশয়ের হাত ধরেই কিন্তু আজকে আমরা কিন্তু বাংলা পড়তে পারছি। ওনার লেখা স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ কিন্তু পড়েই আজকে আমরা শিক্ষিত হয়েছি। অবশ্য ওনার দান, তাছাড়া আমরা কোনোদিন এরকম জায়গায় পৌঁছাতে পারতাম না। সে বর্ণমালা আজও পড়ানো হচ্ছে। ওনার লেখা কিছু কবিতা, কিছু বই, কিছু গদ্য, সে সমস্ত পড়ে আজ আমরা অভিভূত হই। তো উনি কিন্তু বীরসিংহ, বলা হতো যে মাইকেল মধুসূদন লিখেছেন বীরসিংহের সিংহ বিদ্যাসাগর বীর, তো তিনি বীরসিংহ সিংহ শিশুই ছিলেন। যে সময়ে দাঁড়িয়ে মানুষ বিধবাদের পুড়িয়ে মেরে ফেলছে, তুমি সেই সময়ের কথা ভেবে দেখো আজ থেকে, যে সে সময়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় সাহস দেখিয়ে সেই বিধবাদের আবার বিবাহ দেবে, যেখানে বিধবাদের সাদা থান পরিয়ে নিরামিষ খেয়ে চুল কেটে সমস্ত কিছু, যাতে কারো পছন্দ না হয়, কারো ভালো না লাগে, সেরকমভাবে এমনভাবে তাদের জীবনযাপন করাচ্ছে। সেই সময় তিনি ঠিক করছেন যে না, এই বিধবাদের বিবাহ দেওয়া হবে, তাদেরও একটা জীবনযাপন আছে, নারীদের শিক্ষা দিতে হবে, তারা শুধু বাড়ির কাজের জন্য জন্ম নেয়নি। এই যে রীতিনীতি, এই যে কথাগুলি, তিনি কিন্তু বিধবা বিবাহ তিনি আবার কিন্তু তুলে ধরলেন রাজা রামমোহন রায়ের পরবর্তীকালে। তো কী করলেন, 7ই ডিসেম্বর 1856 খ্রিস্টাব্দে হিন্দু বিধবা বিবাহ আইন পাশ করলেন। হিন্দু বিবাহ আইন পাশ করলেন এবং এই আইন পাশ করতে গিয়ে তাকে কিন্তু অনেক, স্বাভাবিক, তুমি স্রোতের দিকে যাচ্ছ, তুমি আরামে যাবে, স্রোতের বিপরীতে গেলে কিন্তু তোমাকে কিন্তু কষ্ট সহ্য করতে হবে। তো স্বাভাবিক, ওনাকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছিল। তো প্রথম যখন তিনি বিধবা বিবাহ দেন কলকাতা শহরের, মানে যেমন বিবাহ হয় তখন তো হ্যাচাক লাইট ছিল বা ঝাড়বাতি ছিল, সে সমস্ত করে যে বিধবা বিবাহ তখন দিচ্ছেন, তখন পুরো রাস্তা জুড়ে তখন বর ঢুকছে, বিদ্যাসাগর মহাশয়ের সামনে সামনে হাঁটছেন, সারা পাশাপাশি যত মানুষ ছিল তারা শুধু এটা দেখার জন্য যে বিধবাদের বিবাহ হচ্ছে ভিড় করে রাস্তায় দাঁড়িয়ে ছিলেন। এবং চায়ের দোকানে, মুদিখানা দোকানের আড্ডায়, কলেজের আড্ডায় একটাই কথা, বিদ্যাসাগরের নাম। এবং তখনকার দিনে শান্তিপুরি শাড়িতে বিদ্যাসাগর যাতে চিরজীবী হয়, সে লেখক কিন্তু বিদ্যাসাগরের মানে নাম লিখে কিন্তু শাড়িতে লেখা ছিল যে বিদ্যাসাগর এরভাবে কাজ করেছে, এবং বিদ্যাসাগর কি লেখা ছিল, বিদ্যাসাগর চিরজীবী থাকে, চিরজীবী থাকে বিদ্যাসাগর, যতক্ষণ সারা জীবন বেঁচে থাকে। একটা বড় প্রাপ্তি মানুষের। তো তিনি এগুলো করতে যেমন কষ্ট সহ্য করেছেন, আমাদের অনেক উপকার হয়েছে, তিনি অনেক এতে কিন্তু অনেক জায়গায় অনেক প্রশংসিত হয়েছেন। এমনকি ইংরেজ সরকার তাকে অত্যন্ত প্রশংসা করতো, অত্যন্ত সম্মানের চোখে দেখতো, পণ্ডিত বলে ডাকতেন ওনাকে। তাছাড়াও তিনি 35টি বালিকা বিদ্যালয় তিনি স্থাপন করেন, যাতে মহিলাদের শিক্ষাতে কোনো অসুবিধা না হয়। তেমনই একজন ছিলেন বেগম মহিষী রোকেয়া, বেগম রোকেয়া।
উনিও নারী শিক্ষার বিষয়ে, মুসলিম মেয়েদের শিক্ষার বিষয়ে কিন্তু অনেক কাজ করেছিলেন। সাখাওয়াত হোসেন স্কুল তিনি কিন্তু প্রতিষ্ঠা করেন, যাতে মুসলিম মেয়েদের শিক্ষার জন্য। দেখো, এগুলো ভগবান রূপী মানুষ, এনাদের দ্বারাই কিন্তু এগুলো হয়, সম্ভব হয়। তো বিদ্যাসাগর মহাশয়ের হিন্দু বিধবা, নারীদের শিক্ষা, আমাদের বাংলা অক্ষর প্রতিষ্ঠা, বিভিন্ন সাহিত্য রচনা, সমস্ত কিছুই কিন্তু তার হাত ধরে। যে আজকে মানে এটা বলতে খারাপ লাগে, মেয়েদের বাড়িতে কিন্তু অনেক নায়ক নায়িকার ছবি থাকে, কিন্তু যাদের জন্য তারা আজকে পড়াশোনা করতে পারছে, যাদের জন্য তাদের আজকে নতুনভাবে মুক্তভাবে জীবনধারা করতে পারছে, বিদ্যাসাগর মহাশয়, রাজা রামমোহন রায়, এনগ্লুইস ভিভিয়ান ডিরেজিও, তাদেরই কিন্তু কোনো ছবি নেই। বাকি সবারই ছবি আছে, এবং হয়তো সবাই জানেও না ঠিকভাবে যে এরকম এরকম হয়েছে। তো এনাদের কথা, এনাদের দ্বারা ভারতবর্ষে অনেক সমাজ সংস্কার পুরো ভারতে কিন্তু এনাদের দ্বারাই সম্পন্ন হয়েছে। পশ্চিমবাংলার তো নয়, বাংলার সমাজ সংস্কার গুলি যার হাত ধরে হয়েছিল তাদের নামগুলো আমরা পড়লাম। এরপর আমরা পড়ব শুধু সংস্কার আন্দোলন, শুধু বাংলা নয়, বাংলাকে কেন্দ্র করে এবং বাংলা ছাড়াও সমস্ত ভারতবর্ষে কিন্তু এই সমাজ সংস্কার আন্দোলনের আলো ছড়িয়ে পড়ল। যে প্রদীপ, সমাজ সংস্কার আন্দোলনের প্রদীপ যেটা বাংলায় প্রথম জ্বলেছিল, তার আলোয় আলোকিত হয়ে গেল পুরো দেশ। যেমন মহারাষ্ট্রে 1832 সালে বাল শাস্ত্রী তার দর্পণ পত্রিকা প্রকাশ করলেন, এবং সেখানে তিনি এই বিষয়ে আলোচনা করলেন যে কিভাবে ব্রাহ্মণবাদীরা সমাজের নিম্নবর্ণের মানুষদের অত্যাচার করে, জাতপাত নিয়ে তাদের কিভাবে ভর্ৎসনা করে, তাদেরকে ছোট করে, সেই বিষয়গুলো কিন্তু তার এই দর্পণ পত্রিকা প্রকাশ করলেন। এবং এই যে দর্পণ পত্রিকা প্রকাশ করলেন, একটা পত্রিকা প্রকাশ করার মানেই হলো সেই পত্রিকা কিন্তু সেখানকার স্থায়ী বাসিন্দারাই পড়বে না, সমস্ত জায়গা জুড়ে পড়বে। তার ফলে কি হলো, সমস্ত জায়গা জুড়ে, সমস্ত দেশ জুড়ে, সমস্ত রাজ্য জুড়ে, সমস্ত মহারাষ্ট্র জুড়ে এটা কিন্তু আলোচনার বিষয় হয়ে রইলো। রাস্তাঘাটে মানুষ যেতে যেতে এই বিষয়ে আলোচনা করতে, হ্যাঁ মানুষের জাতপাত নিয়ে এভাবে মানুষকে ছোট করা হয়, চায়ের দোকানে, সমস্ত জায়গায় আলোচনার বিষয় হয়ে উঠলো এই বিষয়গুলো। এবার আলোচনার বিষয়, এই বিষয়গুলো হয়ে উঠলো আস্তে আস্তে। সেখান থেকে কিছু নিষ্কর্ষ বেরিয়ে এলো যে এগুলো থেকে না, এরকম করাটা উচিত নয়, এগুলো আমাদের শোধরাতে হবে। তাছাড়াও 1849 খ্রিস্টাব্দে পরমহংস মন্ডলী জাতপাত নিয়ে তৈরি হলো। এভাবে কিন্তু কিন্তু মানুষের মধ্যে থেকে আস্তে আস্তে এই যে বিভাজন জাতপাত নিয়ে, এগুলো কিন্তু আস্তে আস্তে মানুষের চেতনা এলো, নবচেতনা বলবো, যেগুলো থেকে মানুষ কিন্তু আস্তে আস্তে এই যে সবগুলোর থেকে বাইরে বেরিয়ে আসার অনেক পন্থা, অনেক চেষ্টা করতে শুরু করলো। শুধু জাতপাত নিয়ে তো সমাজ সংস্কার হলেও একটা কারণ বটেই, তাছাড়াও মহিলাদের, মেয়েদের শিক্ষা ব্যবস্থা পরিচালনা করা, তাদের অন্ধকার জীবনে ঠেলে না দিয়ে সে অন্ধকার থেকে তুলে এনে আলোর পথে দিশারি করা, সেই সুযোগ কিন্তু করেছিলেন দক্ষিণ ভারতে জ্যোতিবা ফুলে ওনার স্ত্রী। জ্যোতিবা ফুলে ওনার স্ত্রী একটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন, যেখানে মেয়েরা পড়াশোনা করতে পারতো। তার আগে কিন্তু মেয়েদের পড়াশোনার কোনো কথা কিন্তু কোনো সমাজ, কোনো জায়গা কিন্তু তুলতো না দক্ষিণ ভারতে। তেনারা প্রথম করলেন। বিষ্ণু শাস্ত্রী 1850 খ্রিস্টাব্দে বিধবা বিবাহ সমাজ প্রতিষ্ঠা করলেন, যেখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এখানে তৈরি করলেন যে বিধবা বিবাহের জন্য। তেমনি দক্ষিণ ভারতে বিষ্ণু শাস্ত্রী উনি 1850 খ্রিস্টাব্দে বিধবা বিবাহ সমাজ তৈরি করলেন, এবং বিধবাদের যাতে বিবাহ পুনর্বিবাহ হয়, তারাও যাতে মানুষ সুস্থভাবে বেঁচে থাকতে পারে একজন সধবা নারীর মতো, এবং সব থেকে বড় কথা, একটা মানুষ হিসেবে সব থেকে ভালোভাবে বেঁচে থাকতে পারে, সেই সুযোগ কিন্তু এনারা দক্ষিণ ভারতে করে দিলেন। 1852 খ্রিস্টাব্দে প্রকাশ পত্রিকা প্রতিষ্ঠা হলো। মহারাষ্ট্রের শিক্ষা গোপাল হরি দেশমিক, তিনি মহারাষ্ট্রের যে শিক্ষা বিষয়ে যে অভিযানগুলো কিন্তু তিনি করলেন। এইভাবে কিন্তু পুরো দেশ জুড়ে কিন্তু একটা সমাজ সংস্কারের আন্দোলন তৈরি হলো। যেমন
গ্লানিকে দূরীভূত করে নতুন আলো দিশারি হয়ে উঠলো কিন্তু পুরো দেশ। মানে উপর থেকে এই যে জাতপাত, মেয়েদের বিবাহ দেওয়া যাবে না, মেয়েদেরকে স্বামীর সাথে পুড়িয়ে ফেলতে হবে, এই পুরো আস্তরণটা, এই কালো আস্তরণটা সরিয়ে দিয়ে একদম একটা উজ্জ্বল একটা সমাজ গড়ে তোলার দিকে কিন্তু ভারতবর্ষ কিন্তু অনেকটা আগে এগিয়ে গেল। তেমনি দাদাভাই নৌরোজি পারসি সমাজের জন্য অনেক কিছু করলেন। তাদের সমাজের গ্লানি, কিছু দূর ভুল ত্রুটি যেগুলো ছিল, যেগুলো যেগুলো কি বলবো কুসংস্কার, সেসবগুলো কিন্তু দূরীভূত করে কিন্তু একটা ভালো সমাজ, একটা ভালো দেশ, একটা ভালো মানসিকতার মানুষগুলো কিন্তু আস্তে আস্তে তৈরি করতে শুরু করলেন। যার ফলস্বরূপ আজ আমরা দেখতে পাই জাতপাত এখনো আছে, কিন্তু অনেকটা নেই, অনেক কমে গেছে। অনেক এখনকার মানুষ, নিচু কাস্টের মানুষও পড়াশোনা করে, তারাও শিক্ষিত হয়, তারা অনেক দূর যায়। হ্যাঁ, কেউ কাউকে ঘৃণা চোখে এখন আর দেখে না, মানুষ শিক্ষিত হয়েছে, মেয়েরা এখন পড়াশোনা করছে, ছেলেদের থেকেও মেয়েরা বেশি পড়াশোনা করছে, সেগুলো তারই ফলস্বরূপ।